Hi everyone, welcome to Biswajit Math Study. সমসম্ভব চলক ও তার বিভাজন অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন চ্যাপ্টারের এটা পার্ট 2। এর আগে পার্ট 1-এ আমরা কনসেপ্টের সাথে সাথে তোমাদের কনভেনশনাল টাইপের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে তার 1 থেকে 10 অবধি কমপ্লিট করেছিলাম। আজকে তার পরবর্তী অর্থাৎ 11 থেকে শুরু করে আরও বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো এবং এই চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার করানো অঙ্কগুলো পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কীভাবে জয়েন হতে পারবে, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। সেই গ্রুপে তোমরা ভিডিও আপলোড করার পরেই কিন্তু পিডিএফগুলো কন্টিনিউয়াসলি পেতে থাকবে, ঠিক আছে? তো চলো দেরি না করে আজকের ফার্স্ট প্রবলেম কোশ্চেন নাম্বার 11 শুরু করা যাক। তো দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলছে যে 52টি তাসের একটা প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস তোলা হয়। রাজার সংখ্যার মধ্যক, ভেদমান ও সমক পার্থক্য যথাক্রমে কী কী হবে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে 52টা তাস থেকে 2টি তাসকে তুলছে এবং সেই তোলা 2টি তাসতে রাজার সংখ্যা কীরকম আসবে সেটাকে তোমাকে সম্ভাবনা বিভাজন ছক বানাতে হবে, তারপরে মধ্যক, ভেদমান বা সমক পার্থক্য এইসবগুলো তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তার আগে আমি কিছুগুলো ইনফরমেশান এখানে লিখে নেব, তারপরে আমি সম্ভাবনা বিভাজন ছকটা বানাবো। দেখো, যে কোনো তাসের প্যাকেটে মোট তাস থাকে 52টি, তাই তো? মোট তাসের সংখ্যা এখানে বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 52টি। ওকে, এখন 52টি তাসের মধ্যে রাজার সংখ্যা কত? রাজার সংখ্যা অর্থাৎ 52টি তাসের মধ্যে কটি রাজা থাকে? 4টি রাজা থাকে, ঠিক আছে? তাহলে 4টি রাজা থাকছে। এখন রাজা না থাকে এরকম কার্ড, ঠিক আছে? তাহলে রাজা না থাকা কার্ড, হ্যাঁ, বা রাজা নয় এরকম কার্ড, ঠিক আছে? এরকম কার্ড বাকি 48টা, তাই না? 4টা থাকছে রাজা আর বাকি 48টি থাকছে রাজা নয় এরকম কার্ড, 48টা থাকছে। তো এরপরে অঙ্কে দেখো, অঙ্কে বের করতে হবে রাজার সংখ্যার মধ্যক, ভেদমান, সমপার্থক্য। তাহলে রাজার সংখ্যাটা আমাদেরকে এক্স হিসেবে ধরতে হবে, সমসম্ভব চলক হিসেবে। তাহলে এখানে এক্স যেটা সমসম্ভব চলক সেটা হচ্ছে আমার এখানে রাজার সংখ্যাটা, তাই তো? রাজার সংখ্যা। তাহলে এবার সম্ভাবনা বিভাজন ছকটা এখানে বানাবো। তাহলে এক্স আর এখানে আছে প্রবাবিলিটি অফ এক্স। দেখো কী কী এক্সের আমি মান পেতে পারি। প্রথমে দেখো এক্সের মান আমি পেতে পারি প্রথমে 0 অর্থাৎ কি? অর্থাৎ এখানে বলে দেওয়া আছে, কোশ্চেনে বলছে যে 52টা তাসের মধ্যে 2টি তাসকে, 52টি তাসের মধ্যে 2টি তাসকে তোলা হচ্ছে, যথেচ্ছভাবে তোলা হচ্ছে। তাহলে আমি মনে করছি যে 52টি তাসের মধ্যে যে 2টি তাসকে তোলা হয়েছে তার মধ্যে একটাও তাস কিন্তু রাজা নয়, এটাই আমার এক্স ইকুয়ালস টু 0। কিংবা এরকম হতে পারে 52টি থেকে 2টি তাস যে তোলা হয়েছে তাদের মধ্যে ওই 2টি তাসের মধ্যে একটি হলো রাজা, তাহলে তখন এক্স ইকুয়ালস টু 1 পাবো। এক্স মানে আমি রাজার সংখ্যা ধরে রেখেছি, এক্স ইকুয়ালস টু 0 কখন? যখন 2টি তাস তোলা হয়েছে, 2টির মধ্যে একটাও রাজা নয়, তখন এক্স ইকুয়ালস টু 0। এক্স ইকুয়ালস টু 1 কখন? যখন 2টি তাসের মধ্যে একটি হচ্ছে রাজা, কিংবা 2টি তাসের মধ্যে যদি 2টি রাজা হয় তখন আমরা এক্স ইকুয়ালস টু 2 পাবো। তাহলে এক্স কিন্তু এই 3টি মান গ্রহণ করতে পারে, 0, 1, 2। এখন এগুলো আসার প্রবাবিলিটি কী হবে? দেখো আমি এখানে প্রবাবিলিটিগুলো এখানে ছোটো করে লিখছি। অল টোটাল 52টি তাস, তার মধ্যে আমরা 2টি তাসকে কত রকম উপায়ে তুলতে পারি? 52C2 উপায়ে তুলতে পারি, তাই না? 52টি তাসের মধ্যে আমরা 2টি তাসকে 52C2 উপায়ে তুলতে পারি। এখন দেখো এই 52টি তাসের মধ্যে একটিও বলছে রাজা নয়, তাহলে আমরা দেখেছি রাজা নয় এরকম কার্ড থাকে 48টা, তাহলে 48টার মধ্যে আমার 2টা উঠেছে, 48টার মধ্যে 2টা তোলা হয়েছে। আর বাকি যেটা 4টা থাকে আমার রাজা, তার মধ্যে একটাও তোলা হয়নি, তাহলে 4C0। 4টা রাজার মধ্যে একটা তোলা হয়নি, কিন্তু 48টার মধ্যে 2টা তোলা হয়েছে, যার জন্য আমার কিন্তু এখানে এক্স ইকুয়ালস টু 0 হচ্ছে, অর্থাৎ রাজা একটাও থাকছে না, তাই তো? একই রকমভাবে এক্স ইকুয়ালস টু 1 কখন হবে? 52টা তাস আমরা 52C2 উপায়ে 2টি তাস তুলতে পারি, এটা নিচে তো থাকবেই, ঠিক আছে? এখন দেখো যদি 48টা তাসের মধ্যে যদি 48C1, 48টা তাসের মধ্যে একটা থাকলো যে কার্ডটা হয়তো রাজা নয়, আর 4টার মধ্যে একটা থাকলো, তাহলে 2টি কার্ড, একটা রাজা থাকছে একটা থাকছে না, তার 48-এর মধ্যে একটা থাকছে, 4-এর মধ্যে একটা থাকছে। একই রকমভাবে এক্স ইকুয়ালস টু 2 কখন পাবো? 52C2 তো নিচে থাকবে, ঠিক আছে? 52C2 নিচে থাকলো। এরপরে দেখা গেল যে 48টা যেমন যে কার্ডগুলোতে রাজা নেই সেইখান থেকে আমার একটাও কার্ড ওঠেনি,
ঠিক আছে, তাহলে 48 জিরো হয়ে যাচ্ছে। আর 4টি রাজা, সেই 4টির মধ্যে 2টো কার্ড উঠে গেছে, তাহলে অবশ্যই x=2, সেখানে আমরা 2টো রাজা পাবো, তাই তো? সম্ভাবনাগুলো এরকম হবে। এখন এইগুলোকে তোমাদের একটু সিম্পলিফাই করতে হবে, তো আমি এখানে সিম্পলিফাই করি। এখানে দেখো প্রথমে রয়েছে 48c2 × 4c0 বাই 52c2, এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে এখানে হবে 48 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 48 - 2 অর্থাৎ 46 না, এটা 46 ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা হয়ে যাবে 4 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 - 0 অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, বাই এটা হচ্ছে তোমার 52 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 52 - 2 অর্থাৎ 50 ফ্যাক্টোরিয়াল। এটাকে সিম্পলিফাই করো তাহলে এখানে 48 ফ্যাক্টোরিয়াল, এটাকে একটু ভেঙে নাও, 48 গুণিত 47 গুণিত 46 ফ্যাক্টোরিয়াল করো, 46 ফ্যাক্টোরিয়াল বাই নিচে থাকছে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 আর 46 ফ্যাক্টোরিয়াল। ওকে, এখানে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা একটু উপরে এই ভাগটাকে গুণ করে নেবো, তাহলে এটা উপরে চলে আসবে 2 × 50 ফ্যাক্টোরিয়াল বাই এই 52 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখবো 52 গুণিত 51 গুণিত 50 ফ্যাক্টোরিয়াল। তাহলে 50 ফ্যাক্টোরিয়াল 50 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, 4 4 এখানে কাটবে, এখানে 46 কাটো, আর এখানে কাটছে তোমার 2 থাকছে পড়ে না, 2-এর সঙ্গে এখানে 2 কেটে দাও, এটাকে 2 দিয়ে কাটতে পারো, তাহলে কাটলে পড়ে থাকছে এটা 24 × 2 = 48, এটা হচ্ছে 2 × 2 = 4, 1 12, 6 × 2 = 12, আবার কেটে দাও, 12 × 2 = 24, এটা 13 × 2 = 26 হচ্ছে। এখানে আবার এটা 3 4 12 কাটো, এটা এখানে 3 17 এবং 51, তাহলে ফাইনালি কী থাকছে, উপরে 4 থাকছে, 47 থাকছে, আর নিচে 13 থাকছে, 17 থাকছে, ঠিক আছে। তো এটা গুণ করে নাও, এটা তাহলে গুণ করে থাকছে 4-এর সঙ্গে 47 গুণ করলে তুমি পেয়ে যাবে 188, আর 13-র সাথে 17 গুণ করলে পাবে 221। তাহলে এখান থেকে এই যে px-এর মানটা তুমি এখান থেকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে 188 বাই 221। ওকে, তো একই রকমভাবে এগুলোকেও সিম্পলিফাই তোমরা করে নেবে, এই সিম্পলিফিকেশানটা আমি কিন্তু দেখাচ্ছি না, তো এখান থেকে অ্যান্সার তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে 32/221, আর এটা পেয়ে যাবে 1/221, ঠিক আছে। তাহলে এলাম প্রবাবিলিটি অফ এক্সগুলা এখান থেকে তুমি পাচ্ছ, ঠিক আছে। ওকে, তাহলে যে সম্ভাবনা বিভাজন ছকটা পেয়েছি একটু ভালো করে একটু ক্লিয়ারলি আমরা এখানে লিখে নেবো, ঠিক আছে। একটা এক্স হচ্ছে একটা প্রবাবিলিটি অফ এক্স, ঠিক আছে। তো এক্স আমরা পেয়েছি 0 1 2, এই 3টা মান গ্রহণ করতে পারছে, ঠিক আছে। আর প্রবাবিলিটি অফ এক্সগুলো পেয়েছি যেটা পেলাম সেটা হচ্ছে 188/221, আর এটা হচ্ছে 32/221, আর এটা হচ্ছে 1/221। এরপরে যা যা চাইছে সেই মানগুলো আমরা এই সম্ভাবনা ছক থেকে খুব সহজেই বের করতে পারবো। তো সবার প্রথমে আমাদেরকে বের করতে হবে মধ্যক, যেটাকে আমরা গাণিতিক প্রত্যাশা বলি, ঠিক আছে। তো আলটিমেটলি সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স বের করতে হবে, ঠিক আছে। এক্সপেকটেশন অফ এক্সটা বের করতে হবে, ঠিক আছে। এটা যে ফর্মুলা হয় সেই ফর্মুলাটা আমরা জানি, সামেশন ওভার অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। তো চলো এই এক্সের সঙ্গে প্রবাবিলিটি অফ এক্সগুলো গুণ করবো এবং তাদের সামেশন করবো, মানে সমষ্টি করবো। তো এক্সপেকটেশন অফ এক্স মানে আমার এই মধ্যকটা চলে আসবে, মধ্যক বা গাণিতিক প্রত্যাশাটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো 0 × 188/221 প্লাস 1 × 32/221 প্লাস 2 × 1/221, তাহলে এটা তো 0 হয়ে গেল, এটা 32/221 থাকছে, এটা 2/221 থাকছে, লসাগু করে নাও, তাহলে 32 2 34/221 পাবে। তো এটা 17 দিয়ে কিন্তু কাটাকুটি যাবে, তাহলে 17 × 2 = 34 হয়, আর 17 13 221 হবে, তাহলে এখান থেকে 2/13 তুমি পাবে মধ্যকটা, ঠিক আছে। এটা তোমার মধ্যকটা আসবে 2/13, ঠিক আছে। এরপর আমরা বের করব ভেরিয়েন্স অফ এক্স, অর্থাৎ ভেদমানটা বের করব। তো ভেদমানটা বের করার জন্য তার আগে আমরা একটু বের করে রাখবো বের করব এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারটা আমরা এখানে বের করে নেব, ঠিক আছে। তো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি, সামেশন ওভার অফ এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, এটাই হচ্ছে আমার এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স। তাহলে এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্সের মানগুলো স্কোয়ার করতে হবে, এক্সের মান ছিল 0, প্রথমে 0 স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, যেটা 188/221, তাদের সমষ্টি, তাই তো, সামেশন। আচ্ছা, পরে এক্সের মান ছিল 1, তাহলে 1 স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স 32/221 প্লাস তারপরে এক্সের মান ছিল আমার 2, তাহলে 2-এর স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, যেটা হচ্ছে 1/221। তাহলে এখান থেকে এটা তো 0 হয়ে যাচ্ছে, এখানে পড়ে থাকবে 32/221, আর এটা হচ্ছে 2-এর স্কোয়ার
4/221, মানে আলটিমেটলি হচ্ছে 36/221। এরপর আমরা ভেদমান অর্থাৎ ভেরিয়েন্স অফ এক্স এটা আমরা বের করতে পারবো। এটা ফর্মুলা আমরা জানি, এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার। ওকে, তো এক্সপেকটেশন অফ এক্স সমান আমরা পেয়েছি, কিছুক্ষণ আগে বের করলাম, সেটা আমাদের এসছে, সরি এটা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার হবে, ঠিক আছে, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স তার হোল স্কোয়ার। তো এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার আমরা পেলাম, সেটা হচ্ছে 36/221 মাইনাস এক্সপেকটেশন অফ এক্স আমরা 2/13 পেয়েছি, তাহলে এখানে 2/13 পুরোটা হোল স্কোয়ার রয়েছে, তাহলে হোল স্কোয়ার দেবো, তাহলে এখান থেকে 36 - 221, এখান থেকে 4/169 হবে। তো এটার যেটা লসাগু হয়ে যাবে, লসাগু করলে তুমি 2, 8, 7, 3 লসাগু পেয়ে যাবে। এখানে তোমার 36 221 দিয়ে যদি 2, 8, 7, 3কে ভাগ করো, তাহলে এখানে 13 পাবে, মাইনাস এখানে 4 থাকছে, আর 1, 6, 9 দিয়ে তুমি যদি এটাকে 2, 8, 7, 3কে ভাগ করো, তাহলে 17 পাবে। তাহলে এখান থেকে গুণ করলে হচ্ছে 468 মাইনাস 4 × 68 বাই 2, 8, 7, 3, তাহলে বিয়োগ করলে এখানে তুমি পেয়ে যাবে 400/2, 8, 7, 3, 2873। তাহলে গাণিতিক প্রত্যাশা মানে মধ্যক হলো, অর্থাৎ এক্সপেকটেশনে এক্স বের করেছি, তারপরে ভেদমান বের করলাম। এখন আরেকটা বের করতে বাকি আছে, সেটা হচ্ছে সিগমা। সিগমাটাকে আমরা সমক পার্থক্য বলি, ঠিক আছে, সমক পার্থক্য যেটা হচ্ছে আমার সিগমা। এটা ফর্মুলা আমরা জানি, এটা √var x হয় বা ভেরিয়েন্স অফ এক্স হয়, এবং ভেরিয়েন্স অফ এক্স মানে যে এক্ষুনি পেলাম 400/2, 8, 7, 3। তো এটাকে যদি বর্গমূল করে থাকো, তাহলে এর অ্যান্সারটা পাবে 0.37 মতো, ঠিক আছে, এটাই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আলটিমেটলি যে মানগুলো আমরা পেলাম, ঠিক আছে, সেটা হচ্ছে প্রথমে আমার মধ্যক চাইছিল, তারপরে আমার ভেদমান মানে ভেরিয়েন্স অফ এক্স, তারপরে সমক পার্থক্য। এদের মানগুলো যেগুলো পেলাম সেগুলো হচ্ছে, মধ্যকটা আমরা পেয়েছি 2/13, ভেদমানটা আমরা পেলাম এই যে 400/2, 8, 7, 3, আর সমক পার্থক্যটা আমরা পেলাম 0.37 মতো। তাহলে এই অপশানটা তুমি যদি দেখো, তাহলে অপশান এতে তুমি অ্যান্সারগুলো পেয়ে যাবে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12, কে এর মান কত হলে, মানে কে এর মানটা এখানে তোমাকে চাইছে, fx সমান দেওয়া আছে kx, যেখানে x = 1, 2, 3 n অবধি দ্বারা x যদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন প্রকাশিত হবে। তাহলে এখানে আমার fx সমান কী দেওয়া আছে, fx সমান আমার kx বলে দেওয়া আছে, যেখানে x হচ্ছে 1, 2, 3 থেকে শুরু করে n অবধি, ঠিক আছে। তো আমরা জানি যে যদি x যদিচ্ছ চলকের সম্ভাবনা বিভাজন fx দ্বারা প্রকাশিত হয়, তাহলে সম্ভাবনাগুলো সমষ্টি মানে সামেশন ওভার অফ fx = 1 হয়, তাই তো, এটা আমাদের জানা আছে। তো আমরা এখানে এটাই করব, সামেশন fx = 1, তাই তো। আর এখানে fx মানে দেখো kx বলে দেওয়া আছে, এই মানগুলো এবার বসিয়ে দেখো, x এর মান তুমি যদি 1 বসাও, তাহলে এখানে তুমি k পাবে, প্লাস যদি এখানে তুমি x এর জায়গায় 2 বসাও, তাহলে এখানে 2 মানে 2k পাবে, 3k, এইভাবে প্লাস ডট প্লাস n k অবধি যাবে, তাই তো। এদিকে আমার থাকছে 1, আর এখানে কে যদি কমন নিয়ে নাও, তাহলে 1 + 2 + 3 প্লাস ডট প্লাস n = 1 থাকবে, আর কে ইন্টু, এরপর দেখো 1 থেকে শুরু করে n অবধি এই স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হয় তোমরা জানো, n × n + 1/2, তাই তো। তোমাদের ফর্মুলা জানা আছে যে 1 থেকে শুরু করে n অবধি সংখ্যার সমষ্টির ফর্মুলা কি, n × n + 1/2, আমার ডান দিকে থাকছে 1, আর k = হয়ে যাবে, এটাকে দিয়ে পাঠিয়ে দাও, তাহলে এটা উল্টে যাবে, মানে 2/n × n + 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে k এর মানটা আমরা পেয়ে গেলাম 2/n × n + 1, যেটা তুমি অপশান ডিতে পেয়ে যাবে 2/n × n + 1, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 13, একটা যদিচ্ছ চলক x এর সম্ভাবনা বিভাজন নিম্নরূপ, x = 0 হবে তখন তার প্রবাবিলিটি আছে 0.20, এভাবে 1 তার প্রবাবিলিটি 0.25, এভাবে 4 অবধি দেওয়া আছে, যার প্রবাবিলিটি 0.06। সম্ভাবনা একটা বিভাজন ছক দিয়ে বলছে y = x² + 5 হলে y চলকের সম্ভাবনা বিভাজন হলো। এখানে x চলকের সম্ভাবনা বিভাজনটা তোমাকে দিয়ে y = x² + 5 দিয়েছে, মানে y কে x আকারে দিয়েছে, দিয়ে y চলকের সম্ভাবনা বিভাজন তোমাকে ছকটা বের করতে হবে, এবং এই 4টা অপশানের মধ্যে কোনটা হবে। দেখো এখানে আগেরটাতে তুমি x এ যখন সম্ভাবনা বিভাজন ছকটা দেখছিলে, সেখানে x px ছিল, এখানে y এর সম্ভাবনা
বিভাজন ছকে তুমি সেখানে ওয়াই পি ওয়াই পাবে, ঠিক আছে। তো সেই 4টা অপশনের মধ্যে কোনটা হবে ওয়াইয়ের সম্ভাবনা বিভাজন ছক সেটা তোমাকে এখান থেকে চাইছে। তো এক্সের সম্ভাবনা বিভাজন ছকটা এখানে একটু লিখে নেব। এখানে এক্স, এখানে প্রবাবিলিটি অফ এক্স মানে পিএক্স, এক্সের মানটা এখানে 0, তখন এর মানটা হচ্ছে 0.20, 1 তার প্রবাবিলিটি হচ্ছে 0.25, 2 তার প্রবাবিলিটি হচ্ছে 0.35, 3 তার প্রবাবিলিটি হচ্ছে 0.14, 4 এর প্রবাবিলিটি হচ্ছে 0.06। ওকে, তো এটা হচ্ছে আমার এক্সের সম্ভাবনা বিভাজন ছকটা। ওকে, এটা আবার দেখো এখানে বলে দেওয়া আছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 5, ঠিক আছে। অর্থাৎ এখানে ওয়াইকে এক্স আকারে দেওয়া আছে, ঠিক আছে, ওয়াই এক্স আকারে দেওয়া আছে। তো তোমাদেরকে একটু বলে রাখি যে যেহেতু ওয়াইয়ের প্রতিটা মান এক্সের একটা নির্দিষ্ট মানের ওপর এককভাবে নির্ভরশীল, তাই ওয়াইয়ের সম্ভাবনার যে মানগুলো হবে সেগুলো কিন্তু এক্সের অনুরূপ মানের সম্ভাবনার সাথে সমান হবে। কি বললাম, ওয়াইয়ের প্রত্যেকটা মান যেহেতু এক্সের একটা নির্দিষ্ট মানের ওপর ডিপেন্ড করছে, নির্ভরশীল, তাহলে ওয়াইয়ের যে সম্ভাবনাগুলো হবে অর্থাৎ পি অফ ওয়াই যেগুলো হবে সেগুলো কিন্তু এক্সের সম্ভাবনা মানের সাথে সমান হবে, মানে পি এক্স আর পি ওয়াই সমান সমান হবে। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, পি এক্স আর পি ওয়াই সমান সমান হবে, ঠিক আছে। তাহলে এবার অপশানগুলো তুমি যদি দেখো যে কোনটাতে এই পি এক্স যেগুলো আমার সম্ভাবনাগুলো রয়েছে 0.20, 0.25, 0.35, 0.14, 0.06, এগুলো আমার পি ওয়াই জায়গায় কোন অপশানটাতে রয়েছে তুমি যদি একটু লক্ষ্য করে দেখো তাহলে দেখতে পাবে যে অপশান এতে দেখো, অপশান এতে পিএক্স যেগুলো আমার দেওয়া ছিল সেগুলো দেখো পি ওয়াই জায়গায় দেওয়া আছে। আমি বললাম যে সম্ভাবনাগুলো একই হবে কারণ ওয়াইটা ডিপেন্ড করছে এক্সের উপরে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে অপশান এতে কিন্তু পি ওয়াইগুলো আমার পিএক্সের সাথে সমান রয়েছে। এরপরে আমরা উপরের মানগুলো অর্থাৎ ওয়াইয়ের মানগুলো দেখে নেব, ঠিক আছে। দেখো এক্সের মান 0, এক্স সমান এখানে 0 বসাও, এক্স সমান 0 বসালে ওয়াই সমান কী পাবে দেখো, তাহলে 0 স্কোয়ার প্লাস 5, এখান থেকে আমরা মানগুলো বসে আমরা এক্সের মানগুলো বসিয়ে ওয়াইয়ের মানগুলো পেয়ে যাবো। তাহলে এখানে কত পাবে, এটা 5 পেয়ে যাচ্ছে। আবার এক্স ইকুয়ালস টু 1 বসাও, তাহলে ওয়াই সমান পেয়ে যাবে 1 স্কোয়ার প্লাস 5, মানে এখান থেকে 6 পাবে, ঠিক আছে। এক্স ইকুয়ালস টু 2 বসিয়ে নাও, তাহলে ওয়াই ইকুয়ালস টু 2 তার স্কোয়ার প্লাস 5, তাহলে 2 স্কোয়ার 4, 5, এখানে 9 হয়ে যাচ্ছে। এক্স ইকুয়ালস টু 3 বসিয়ে নাও, তাহলে ওয়াই সমান পেয়ে যাবে 3 তার স্কোয়ার প্লাস 5, তার 3 স্কোয়ার 9, 9, 5, 14। আর এক্স ইকুয়ালস টু 4 যদি বসাও তাহলে ওয়াই ইকুয়ালস টু পেয়ে যাবে 4 তার স্কোয়ার প্লাস 5, অর্থাৎ 4 স্কোয়ার 16, 16, 5, 21। অপশান এটাতে দেখো ওয়াইটা দেওয়া আছে 5, 6, 9, 14 এবং 21, ঠিক আছে। তাহলে ওয়াই অপশানটা আমার কিন্তু ওয়াইয়ের সমস্ত মানগুলো মিলে যাচ্ছে এবং বললাম যে প্রবাবিলিটিগুলো একই হবে এক্সের ক্ষেত্রে ওয়াইয়ের ক্ষেত্রেও, তাহলে অপশান এটা আবার এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 14। 10টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে টস করা হলে এক সংখ্যক মুদ্রায় হেড পড়ে, তাহলে এক্সের সম্ভাবনা বিভাজন হলো 4টা অপশানের মধ্যে কোনটা হবে, ঠিক আছে। তো দেখো এক্সকে, এটা কোশ্চেন নাম্বার হচ্ছে আমাদের 14, তাই তো। তো এক্স হলো সংখ্যক মুদ্রায় হেড পড়ার সংখ্যাটা, তাহলে হেড পড়ার সংখ্যা, তাই না। এক্স হচ্ছে হেড পড়ার সংখ্যা, এক্স হচ্ছে হেড পড়ার সংখ্যা। এখন আমরা জানি যে যে কোনো কয়েনকে যদি টস করা হয় তাহলে হয় হেড না হলে টেল, এই দুটোর মধ্যে একটা আসবে। তাহলে নাম্বার অফ এস অর্থাৎ নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যার কত, 2, তাহলে হেড পড়ার সম্ভাবনা কী হবে, প্রবাবিলিটি অফ হেড পড়ার সম্ভাবনা কত হবে, 1/2, তাই তো। 2-এর মধ্যে একটা হচ্ছে। একই রকমভাবে প্রবাবিলিটি অফ টেল মানে টেল পড়ার সম্ভাবনা যেটা সেটা হচ্ছে 1/2, ঠিক আছে। এগুলো আমরা প্রত্যেকেই জানি। তো এখানে আমাকে এক্সের সম্ভাবনা বিভাজন ছক মানে হেড পড়ার যে সম্ভাবনা বিভাজন ছক সেটা আমাকে চাইছে। তো আমরা দ্বিপদ বিভাজন বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটা কি, পি অফ এক্স ইকুয়ালস টু এন সি এক্স ইন্টু পি টু দি পাওয়ার এক্স ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, যেখানে এক্স ইকুয়ালস টু 0, 1, 2, ...
n অবধি। তাহলে কি লিখলাম, যে দ্বিপদ বিভাজন বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যে সূত্র, সেই সূত্র অনুযায়ী প্রবাবিলিটি অফ এক্স মানে এক্স সংখ্যক হেড পড়ার যে সম্ভাবনা, সেটাকে আমরা প্রবাবিলিটি অফ এক্স লিখলাম, যেটা ফর্মুলা হয় NCX ইন্টু P⁴x ইন্টু Q⁴n−x। এখন এই পি আর কিউ কি, দেখো কোনো ঘটনাতে পি হলো সফল হওয়ার সম্ভাবনা। এখানে আমি লিখে নিই যে কোনো পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা, কোনো পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা হলো পি, আর কিউ হলো অসফল হওয়ার সম্ভাবনা, অসফল হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এখানে হেড পড়ার সংখ্যাকে বা ঘটনাকে আমরা এক্স ধরছি, তাহলে আমরা পি ধরবো যে পরীক্ষায় সফল হওয়া অর্থাৎ হেড পড়ার সম্ভাবনা, আর অসফল হওয়া অর্থাৎ টেল পড়ার সম্ভাবনা। ওকে, তো চলো এই মানগুলো এখানে এবার বসিয়ে নেব। তাহলে প্রবাবিলিটি অফ এক্স এটা সমান হয়ে যাবে, আচ্ছা এটা অপশানগুলো তো এটা fx আছে তাই না, তাহলে এটা এফ ধরে নাও। ওকে, এটা fx ধরে নাও, তাহলে এটা fx। আর n মানে দেখো এখানে n মানে কিন্তু তোমার 10, ঠিক আছে, n মানে এখানে হলো 10, কারণ এখানে বলে দেওয়া আছে যে ওই ঝোঁক শূন্য মুদ্রাটাকে 10 বার কিন্তু ট্রায়াল করা হচ্ছে, মানে টস করা হচ্ছে। তাহলে এখানে n সমান কিন্তু 10, তাহলে আমি এর জায়গায় 10 বসাবো। তাহলে 10 CX ইন্টু পি মানে কি বললাম, কোনো পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা, এটাকে আমরা হেড পড়ার ঘটনা হিসেবে ধরবো। তাহলে হেড পড়ার সম্ভাবনা আমি এখানে বলছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে 1/2, তাহলে 1/2 x, আর টেল পড়ার সম্ভাবনা অর্থাৎ কিউ অর্থাৎ অসফল হওয়ার সম্ভাবনা, সেটাও বললাম 1/2 n মানে হচ্ছে 10 - x। ওকে, এখন এটা একটু আমরা সিম্পলিফাই করে নেব। তাহলে fx সমান হয়ে যাবে 10cx, এটা ½ x প্লাস 10 - x, তাহলে fx সমান হয়ে যাচ্ছে 10cx ইন্টু ½10, যেখানে অবশ্যই x = 0, 1, 2 থেকে শুরু করে 10 অবধি হবে, তাই না? তো দেখো এই অপশানটা অর্থাৎ fx সমান 10cx ইন্টু 1/2 যেখানে x = 0 থেকে 10 অবধি, অপশানটা তোমরা বিতে পেয়ে যাবে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 15। একটা ঝোঁকশূন্য পাশা একবার গড়িয়ে দেওয়া হলে একজন ব্যক্তি প্রাপ্ত যুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ লাভ করে, একজন ব্যক্তি প্রাপ্ত যুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ লাভ করে এবং প্রাপ্ত অযুগ্ম সংখ্যার সমপরিমাণ অর্থ হারায়। গেম পিছু পরিণামে সে কত অর্থ প্রত্যাশা করতে পারে? গেম পিছু পরিণামে সে কত অর্থ প্রত্যাশা করতে পারে? 0, 1/3, 1/2 না 3? তো চলো এটাকে ধীরে ধীরে অঙ্কটা আমরা করি। তো দেখো একটা ঝোঁকশূন্য পাশাকে যদি একবার গড়ানো হয়, তাহলে মোট 6টি কিন্তু আমরা সম্ভাব্য ফলাফল পেতে পারি। অর্থাৎ নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা হবে 6টি। সেগুলো কি কি না, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। যে কোনো 6টি ফলাফলের মধ্যে আমরা একটি ফলাফল কিন্তু পেতে পারি। তাহলে 6টি হচ্ছে আমার নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা। এখন দেখো যুগ্ম সংখ্যা এদের মধ্যে কোনগুলো, সেগুলোকে আমি একটু আইডেন্টিফাই করে নেব। তাহলে যুগ্ম সংখ্যাসমূহ যুগ্ম সংখ্যাসমূহ এদের মধ্যে হচ্ছে 2, 4 and 6। অযুগ্ম সংখ্যাসমূহ সেগুলো হচ্ছে 1, 3 and 5। ওকে, এখন দেখো সংখ্যাগুলো যুগ্ম হোক বা অযুগ্ম হোক, যে কোনো একটি, এখানে এটা একটু লিখে নিই, যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা পড়ার সম্ভাবনা, যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা পড়ার সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স, এটা সমান কত হয়ে যাবে? 1/6, তাই না? এই 6টি নমুনা বিন্দুর মধ্যে একটি নমুনা বিন্দু হবে, তার সম্ভাবনা কত? 1/6, তাই তো? এখন আমাদের প্রশ্নে বলছে যে যদি জোড় সংখ্যা আসে তাহলে সে সমান পরিমাণ অর্থ লাভ করে, আর যদি বিজোড় সংখ্যা আসে তাহলে সে সমান পরিমাণ অর্থ
মানে হারায়, ক্ষতি হয় তার, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা যদি একটা ছকের মাধ্যমে করা হয় তাহলে ব্যাপারটা তোমাদের ক্লিয়ারলি মাথাতে ঢুকবে। দেখো আমি এখানে ছক বানাচ্ছি, এখানে আমি পাসার ফলাফলগুলো একটু লিখে নেব, পাসার ফলাফলগুলো, ঠিক আছে, যেটাকে আমরা অবশ্যই এক্স দ্বারা প্রকাশ করব, ঠিক আছে, পাসার ফল। এদিকে লিখব অর্থ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, আর না হলে ক্ষতি, যে কোনো একটা, ঠিক আছে। অর্থ প্রাপ্তি আর না হলে ক্ষতি, অর্থাৎ হয় অর্থ লাভ করবে না হলে অর্থ হারাবে, এই দুটো অপশান রাখছি। তারপরে এখানে সম্ভাবনাগুলো রাখবো অবশ্যই, এদের সম্ভাবনা কত, আর তারপরে আমি গুণফলটা এখানে রাখবো। ওকে, তো এখানে দেখো সবার প্রথমে ধরো 1 এলো, ঠিক আছে, পাশাতে সবার প্রথমে এটা অবশ্যই প্রবাবিলিটি অফ এক্স হবে, ঠিক আছে। আর গুণফলটা এখানে ক্ষতিটাও এক্সই হবে, আর এখানে গুণ করব এক্সের সাথে আমরা প্রবাবিলিটি অফ এক্স গুণ করব। ওকে, তো সবার প্রথমে ধরো 1 এলো। এখন তোমরা প্রত্যেকে জানো 1 তো অযুগ্ম সংখ্যা, তাই না? তাহলে অযুগ্ম সংখ্যা যদি হয় তাহলে এখানে তো সমান পরিমাণ অর্থ হারাবে, অর্থাৎ -1 হারানো, তাহলে মাইনাস, ঠিক আছে, ক্ষতি হচ্ছে। এখন 1 ওঠার চান্স কত? 1/6 আমরা দেখলাম যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা যে পড়ার সম্ভাবনা সেটা 1/6, তাহলে 1 আসার সম্ভাবনা 1/6 হবে। এখন এদের যদি গুণ করো x ইন্টু px গুণ করে যদি প্রবাবিলিটি অফ x, তাহলে কত হয়ে যাবে? এখানে -1/6 হবে। এইভাবে ছককে রাখা যদি করো তাহলে ব্যাপারটা জলদির মধ্যে তোমরা কিন্তু বুঝতে পারবে এবং করতেও পারবে। ধরো 2 এলো, এবং 2 তো যুগ্ম সংখ্যা, তাই না? 2 যুগ্ম, তাহলে এখানে সমপরিমাণ টাকা কিন্তু লাভ হবে, অর্থাৎ সমপরিমাণ টাকা সে লাভ করবে, তাহলে এখানে এটা +2 হয়ে যাবে। এদের সম্ভাবনা হচ্ছে 1/6, 2 ওঠার সম্ভাবনা 1/6, তাহলে গুণ করে নাও, তাহলে এখানে তুমি 1/3 পেয়ে যাবে, ঠিক আছে। বা এটাকে তুমি কাটাকুটি না করে 2/6 রাখো, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা 3 হলো, 3 তো অযুগ্ম সংখ্যা, এগুলো আর লিখছি না, ঠিক আছে। তাহলে এখানে -3 হবে, তার ওঠার সম্ভাবনা এটা 1/6, সম্ভাবনা 1/6, গুণফলটা হবে -3/6। ওকে, যদি 4 হয় তাহলে 4 হচ্ছে যুগ্ম সংখ্যা, তাহলে +4 হবে, এটা 1/6, তাহলে হয়ে যাবে +4/6। যদি মাইনাস হয় তাহলে মাইনাস হচ্ছে অযুগ্ম সংখ্যা, তাহলে এখানে এটা -5 হবে, 1/6, তাহলে -5/6। এইভাবে যদি 6 ওঠে, 6 হচ্ছে যুগ্ম সংখ্যা, ওঠা এখানে প্রাপ্তিটা হবে +6, তাহলে এখানে 1/6 হয়ে গেলে এটা হবে +6/6। তাহলে এইভাবে আমরা কিন্তু গুণফল মানে এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্সগুলো পেতে পারি। এখন আমার প্রশ্নে যেটা চাইছে যে গেম পিছু পরিণামে সে কত অর্থ প্রত্যাশা করতে পারে, অর্থাৎ গাণিতিক প্রত্যাশা মানে মধ্য এর মানটা বের করতে হবে, অর্থাৎ আলটিমেটলি এক্সপেকটেশন অফ এক্সটা বের করতে হবে, ঠিক আছে। তো এখানে লিখে নেব, তাহলে গেম পিছু পরিণামে প্রত্যাশিত অর্থ হলো, সেটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স, ঠিক আছে। তো এটার যে ফর্মুলা জানি সেটা হচ্ছে সামেশন ওভার অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, ঠিক আছে। তো এগুলো দেখো আমরা বের করে নিয়েছি, তাহলে এদের সমষ্টি করলেই হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে দেখো আমরা এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স প্রথম ক্ষেত্রে পেয়েছি -1/6, দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি 2/6, সামেশন মানে এদের সমষ্টি, এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্সের সমষ্টি, তার সমষ্টি আমরা করছি এখান থেকে 2/6 -3/6 +4/6 -5/6 +6/6, তাহলে এখান থেকে লসাগু 6 হয়ে যাবে, তাহলে এখানে থাকছে -1 +2 -3 +4 -5 +6। তাহলে এটাকে সিম্পলিফাই করে নাও, কি আসছে দেখো, 2 4 6, 6 আর 6 12, 6 6 12, সেখান থেকে মাইনাস দাও, এখানে 1 আর 3 4, 4 আর 5 9/6, মানে এখান থেকে হচ্ছে 3/6, অর্থাৎ 1/2, ঠিক আছে। তাহলে এক্সপেকটেশন অফ এক্স অর্থাৎ গাণিতিক প্রত্যাশা সেটা হচ্ছে 1/2। এখন 1/2 তুমি অপশান সিতে পেয়ে যাবে, এই জন্য অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16। এখানে কি বলছে দেখো, এ ও বি একটি গেম খেলে যাতে তারা একজনের পর আরেকজন 4টি ঝোঁকশূন্য মুদ্রা একসঙ্গে নিক্ষেপ করে। যখন এ নিক্ষেপ করে তখন সে এইচ টাকা পায়, যেখানে এইচ দ্বারা প্রাপ্ত হেড সংখ্যা প্রকাশিত হয়, এবং বি তার নিক্ষেপে 4টি হেড অথবা 4টি টেল ফেললে কে টাকা পায়, অন্যথায় কোনো কিছু টাকা পায় না। গেমটি পক্ষপাতহীন হতে হলে কের মানটা কী হবে, সেটা 16 হবে, 1 2 হবে, 2 হবে না 0 হবে, নির্ণয় করতে হবে। তাহলে দেখো কি বলছে,
এর ক্ষেত্রে দেখো কি বলছে, যে যখন এ নিক্ষেপ করে, যখন 4টা মুদ্রা এ নিক্ষেপ করে তখন সে এইচ টাকা পায়, এইচ দ্বারা প্রাপ্ত হেড সংখ্যা প্রকাশিত হয়। তাহলে এইচ দ্বারা আমরা কিন্তু হেডের সংখ্যাটা, হেড পড়ার সংখ্যাটা আমরা কিন্তু বুঝতে পারছি। আর বির ক্ষেত্রে কি বলছে, যে বি যখন ওই 4টা মুদ্রাকে নিক্ষেপ করছে তখন 4টাই হেড কিংবা 4টিই টেল যদি ফেলে তাহলে কে টাকা পায়, অন্যথায় কিন্তু কোনো কিছু টাকা পায় না। তাহলে গেমটি পক্ষপাতহীন হতে হলে, পক্ষপাতহীন হওয়া মানে কি, এ ও বি এই দুজনে কিন্তু গাণিতিক প্রত্যাশা, মানে এদের প্রত্যাশিত যে লাভটা সেটা কিন্তু সমান হবে বলছে। তাহলে কে এর মানটা কত, এবং গাণিতিক প্রত্যাশা যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি এক্সপেকটেশন এ সমান এক্সপেকটেশন অফ বি, অর্থাৎ এর প্রত্যাশিত লাভ আর বি এর প্রত্যাশিত লাভ কিন্তু সমান হবে, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, তো চলো আমরা ধীরে ধীরে করি। প্রথম আমরা এর ক্ষেত্রে একটু দেখে নেব, এর ক্ষেত্রে এর ক্ষেত্রে ঠিক আছে। তো দেখো এর ক্ষেত্রে 4টা মুদ্রা যদি নিক্ষেপ করে আর হেড এর সংখ্যা যদি প্রত্যাশিত মান হয়, 4টা সংখ্যাকে নিক্ষেপ করা হলো এবং হেড পড়ার যে সংখ্যাটা সেটা যদি প্রত্যাশিত মান হয়, মানে এক্সপেক্টেড নাম্বার যদি হয়, তাহলে দ্বিপদ বিভাজনের গড়, দ্বিপদ বিভাজনের যে গড় হবে, দ্বিপদ বিভাজনের গড় হবে n ইন্টু পি। ঠিক আছে, তো এখানে তাহলে এক্সপেকটেশন এ সমান আমরা পেয়ে যাব n ইন্টু পি। ওকে, যেখানে n মানে কি, n মানে হচ্ছে কবার নিক্ষেপ করা হলো তার সংখ্যাটা। ঠিক আছে, যেটা হচ্ছে 4 টাইম, মানে 4টি মুদ্রা 4 টাইম নিক্ষেপ করা হয়েছে, আর এখানে 4 থাকলো, n এর মানটা হচ্ছে 4। আর পি মানে হচ্ছে হেড পড়ার সম্ভাবনা, তো হেড পড়ার সম্ভাবনা 1/2, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছে 2। এক্সপেকটেশন অফ এ এটা 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর আমরা বি এর ক্ষেত্রে হিসাবটা করে নেব যে এক্সপেকটেশন অফ বিটা কী আসছে। এক্সপেকটেশন অফ বি এর ক্ষেত্রে, তো দেখো এখানে বি এর ক্ষেত্রে বলে দেওয়া আছে যে 4টি হেড কিংবা 4টি টেল যদি পড়ে তাহলে কিন্তু কে টাকা পায়, আর না হলে সে কোনো কিছু টাকা পায় না। তো দেখো আমরা যদি একটা কয়েনকে টস করি তাহলে হেড না হলে টেল আসে, তাই তো, হেড না হলে টেল আসে। তাহলে এখানে আমরা যদি একটা একটা পাট করে বের করি যে 4টি হেড পড়ার সম্ভাবনা, বুঝলে, 4টি হেড কিংবা 4টি টেল যদি পড়ে তবে টাকা পায় কে টাকা। ঠিক আছে, তো 4টি হেড পড়ার সম্ভাবনা, 4টি হেড পড়ার সম্ভাবনা কত হবে, 4টি হেড পড়ার সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি অফ হেড 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 হেড, এটা প্রবাবিলিটি কত হবে, একটি হেড পড়ার সম্ভাবনা 1/2 হয়, তাহলে 4টি হেড পড়ার সম্ভাবনা কত হবে, 1/2 হবে, তাই তো, যেটা 1/16 বলতে পারি। একই রকমভাবে 4টি টেল পড়ার সম্ভাবনা কী হবে, প্রবাবিলিটি অফ টেল 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 টেল, এটা হবে একটি টেল পড়ার সম্ভাবনা 1/2 হয়, তাহলে 4টি টেল পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/2 যেটা এটাও কিন্তু 1/16 আসছে। তাহলে অতএব বি এর জেতার মোট সম্ভাবনা কত হলো, বি এর জেতার মোট সম্ভাবনা এটা কত আসছে না 1/16 প্লাস 1/16, মানে এটা হয়ে যায় 2/16 অর্থাৎ 1/8। ওকে, এখন অঙ্কে বলে দেওয়া আছে যে বি জিতলে কে টাকা পায়, বি জিতলে কে টাকা পায়, তাই বি এর প্রাপ্ত অর্থের, বি যে টাকাটা পাবে সেই টাকাটার যে প্রত্যাশা, ঠিক আছে, যে প্রত্যাশা সেটা কি হবে, প্রত্যাশা এক্সপেকটেশন অফ বি, এটা কি হবে না কে ইন্টু প্রবাবিলিটি অফ উইন, অর্থাৎ কে ইন্টু প্রবাবিলিটি অফ উইন, অর্থাৎ জেতার সম্ভাবনা গুণিত কে। তাহলে এখান থেকে আমরা কে গুণিত জেতার সম্ভাবনা, সেটা আমরা মোট সম্ভাবনাটা আমি পেয়েছি 1/8, তাহলে 1/8 বসিয়ে নেবো, তাহলে এখান থেকে আমরা k/8 পাচ্ছি। এখন আমাদের শর্ত কি, শর্ত বলে দেওয়া আছে যেটা, যে এ আর বি এর গাণিতিক প্রত্যাশা কিন্তু একই হবে, অর্থাৎ এক্সপেকটেশন অফ এ আর এক্সপেকটেশন অফ বি এটা কিন্তু সমান হবে। তাহলে সমান করলে আমরা কে এর মানটা এখান থেকে পেয়ে যাব, এক্সপেকটেশন অফ এ সমান আমরা 2 বের করে রেখেছি, আর এক্সপেকটেশন অফ বি সমান আমরা এখানে k/8 পেলাম, তাহলে এখান থেকে আমরা কে সমান 8 × 16 বলতে পারি। ঠিক আছে, তাহলে কে এর মানটা 16 হচ্ছে, এখন 16 অপশান এতে রয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে।